যতদূর চোখ যায় নীল দিগন্ত বিস্তৃত সমুদ্র, সাদা চিকচিক বালি, ঘন সবুজ ম্যানগ্রোভ ও নারকেল গাছে ঘেরা এক ছোট্ট দ্বীপপুঞ্জ। ছোট বড় ঢেউগুলো ল্যাজ নাড়িয়ে আছড়ে পড়ে পায়ের কাছে। জল রঙের লাল হলুদ তুলির টানে সন্ধে নামে। বাংলা ও আপামর বাঙালি জাতির সাথে বেশ আন্তরিক টান এই মায়াবিনী দ্বীপপুঞ্জের। রক্ত জল করা কুখ্যাত দগদগে ইতিহাসের সাক্ষী আজও বহন করে চলেছে সেলুলার জেল ও কালাপানি। সব মিলিয়ে রূপ লাবণ্যে ভরপুর এই ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা ছোট্ট দ্বীপপুঞ্জ। আসুন তবে আজকের যাত্রা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ 19শে ডিসেম্বর। আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আরেকটি নতুন জায়গার সন্ধান। নতুন বললে ভুল হবে, বাঙালির চিরপরিচিত জায়গা একটু নতুন ভাবে, নতুন ফ্রেমে। আমরা চলেছি আজকে আন্দামানের উদ্দেশ্যে। কালকে ভোর 5:45-এ আমাদের ফ্লাইট, এবং এই টোটাল আন্দামান সিরিজটি আপনাদের সামনে 4টি ধাপে আমরা প্রেজেন্ট করব। টোটাল ট্যুরটি রয়েছে আমাদের 6 রাত 7 দিন, এবং এই ট্যুরটিতে আপনারা সঙ্গে থাকুন আমাদের এবং দেখতে থাকুন টোটাল ট্যুরটি কিরকম হয়, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলুন যাওয়া যাক। এবারে ট্যুরটিতে একটু অন্যরকম ব্যাপার, মানে স্বাদ বদল হতে চলেছে, কারণ আমরা এবছর প্রথমবার ফ্লাইটে করে যাত্রা করব। যেহেতু প্রথমবার ফ্লাইটে করে যাত্রা করছি, তাই জন্য আমরা বেশ কিছু হাতে টাইম নিয়ে বেরোবো। সকাল 5:45-এ আমাদের ফ্লাইট হলেও আমরা রাত করে বেরোবো 1টা নাগাদ, এবং গাড়ি আমাদের বলাই আছে, সেই গাড়ি করে আমরা রওনা দেব। যেহেতু চেকিং এবং বোর্ডিং পাসের একটা ব্যাপার আছে ওখানে গিয়ে, তো আমরা সেখানে একটু টাইম নিয়ে হাতে বেরোচ্ছি। তো চলুন একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে বিমানবন্দরে। ডিসেম্বরের রাত 1টা। ইতিমধ্যে কলকাতার পারদ বেশ খানিকটা নেমেছে। ঘুমুক্ত মহানগরী ও আশেপাশের মফস্বলগুলি তখন কম্বলের তলায় সুখনিদ্রায়। এহেন রজনীতে ভাড়া করা গাড়ি ছুটিয়ে রওনা দিলাম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। জনমানবহীন রাস্তা পেরিয়ে প্রায় 15 মিনিটের মধ্যেই পৌঁছালাম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে। অলমোস্ট 4টে। আমরা বসে আছি নেতাজি সুভাষ বিমানবন্দরে এবং আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। আজকে আমরা বসে আছি গেট নাম্বার 103-এ। আমাদের বোর্ডিং পাস চেকটা করানোর আর সিকিউরিটি চেকিং সব কমপ্লিট হয়ে গেছে। তো আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট 5:45-এ। কোথায় যাচ্ছি সেটা বলে রাখি একটু। আজকে চলেছি আমরা পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে, মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আন্দামানের পুরো একটি সম্পূর্ণ ভিডিও। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ঋতিকাস ব্লগ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন, এখনও অপেক্ষা করে আছি আমরা ফ্লাইটের জন্য, তো পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন। আর আজকে আমার সাথে আছে অপূর্ব, তো আমরা দুজনেই আজকে এই যাত্রা পুরোটাই এনজয় করব। পঁয়তাল্লিশের বিমানে চড়ে বসতেই আমাদের বিমান টেক অফ করলো। সেই সঙ্গে কেবিন ক্রিউগণ মাইক হাতে অ্যানাউন্স করতে লাগলো আমাদের প্লেনটি নেতাজি সুভাষ বিমানবন্দর ছাড়িয়ে চলতে শুরু করেছে। আজকের হলিডে ডেস্টিনেশন পোর্ট ব্লেয়ার।
ট্রেনের মতো প্লেনে দেখার কিছুই নেই। জানলায় চোখ রাখতে দেখা মিলল সোনা ঝরা রোদ্দুর ও রাশি রাশি মেঘপুঞ্জের। ঠিক যেন স্বর্গ ও মর্তের মাঝখান দিয়ে উড়ে চলেছি কোনো এক স্বপ্ন রাজ্যের উদ্দেশ্যে। ঘন্টা দেড়েকের মাথায় বদলে যেতে লাগলো জানলার বাইরের দৃশ্যপট। ধুধু জলরাশি ও উঁচু নিচু ছোট ছোট দ্বীপপুঞ্জের দেখা মিলল। দেখলাম হাসি মুখে মাইক হাতে কেবিন ক্রিউরা অ্যানাউন্স করছে, Our flight is about to reach today's holiday destination, Port Blair. Enjoy your holidays. ঘড়ি বলছে এখন 7:42। আমরা প্রায় ল্যান্ডের কাছাকাছি এসে পড়েছি। এবার আমাদের ল্যান্ড করবে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। তো 8:18 আমাদের টাইম, আর প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করে যাব। এবার নিচে নেমে আপনাদের ভিডিও দেখাতে পারবো না, কারণ ওটা পুরোটাই একটা রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো পোর্ট ব্লেয়ার থেকে বাইরে বেরিয়ে, এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আমরা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এবং ভিডিও কন্টিনিউ করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এয়ারপোর্ট থেকে আমরা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নেমে প্রচুর গাড়ির ব্যবস্থা রয়েছে, মানে ওখানেই আপনাদের সমস্ত লোক এসে, গাড়ি ড্রাইভার এসে অ্যাপ্রোচ করবে। ওখান থেকে আমরা একটি গাড়ি নিয়ে এখন চলেছি আমাদের বুক করা হোটেল ড্রিজল ডেজ এর উদ্দেশ্যে। তো এখান থেকে গাড়ি আমাদের দুজনের চার্জ হচ্ছে 150 টাকা। এবার 50 টাকা গাড়ি পার্কিংয়ের জন্য, বাকি টাকা আমাদের গাড়ি ভাড়ার জন্য। তো দেখা যাক, এখান থেকে দূরত্ব বলছে মোবাইলে গুগল ম্যাপে 3.5 কিলোমিটার, 7 মিনিট মতো টাইম লাগার কথা। দেখা যাক কীভাবে পৌঁছাই। সঙ্গে থাকুন, পুরো ট্যুরে আপনাদের ঘুরে দেখাবো আন্দামান। তো ওয়েলকাম টু আন্দামান, চলুন। আচ্ছা, এখন বাজে 9:30 কাছাকাছি। আমরা এখন যেটা করলাম, সবার প্রথমে এসে হোটেলের রুমের মধ্যে ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেকক্ষণের জার্নি, লং আওয়ার্সে। ফ্রেশ হয়ে এবার আমরা যাবো ব্রেকফাস্ট করবো। তার আগে আসুন আপনাদের রুমটা একটুখানি দেখিয়ে দিই। আমরা বলে রাখি, এখানে আমরা উঠেছি ড্রিজল ডে নামক একটি হোটেলে, যেটি এয়ারপোর্টের খুব কাছেই অবস্থান করছে। তো রুমটা দেখে নিন, বেশ আমার ছিমছাম রুমের উপরে বেশ ভালো এসি রয়েছে রুমেতে। আর যেটা রয়েছে সেটা রয়েছে বাথরুম রয়েছে, বাথরুমে একটা সুন্দর গিজারও রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যবস্থা করেছে। এই রুমের যাবতীয় যা ট্যারিফ বা পার ডে রুম কীরকম ভাবে কত টাকা আমাদের নিল, সেটি আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং নিচেও আপনি ভিডিওর নিচে এটি চেক করতে পারেন। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে আমাদের উদ্দেশ্যে, আমাদের গন্তব্যে আজকে বেরিয়ে পড়ব। আমরা হোটেলে চেক ইন করে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে ড্রিজল ডেজ। তো এখানে এসে আমরা ব্রেকফাস্ট করছি, কারণ অনেকটা হ্যাজল করে দূর থেকে এসেছি, হ্যাপাজার্ট করে। তো এখন আর বাইরে খাবার দাবার খুঁজতে যাচ্ছি না। তো এখন ব্রেকফাস্ট রয়েছে পুরি আর সবজি। তো এটা আমাদের পার হেড পড়লো 100 টাকা করে। চলুন ব্রেকফাস্ট পর্ব সেরে নিয়ে দেখি কোথায় যাওয়া যায় আজ। চলুন। লুচি সবজি দিয়ে ভালো করে ব্রেকফাস্ট সেরে একটি স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ডে 1-এর সাইট সিইং। সমুদ্র দিয়ে ঘেরা ছোট্ট ছিমছাম ঝাঁ চকচকে শহর পোর্ট ব্লেয়ার। রাস্তাঘাট বেশ ছিমছাম। প্রথমেই চললাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম ভ্রমণের উদ্দেশ্যে।
রিজিয়নাল জাতি বা উপজাতি সম্পর্কে অবভিয়াসলি সুন্দর একটা ধারণা বা কনসেপ্ট তৈরি হবে আপনাদের। মানে জারোয়া উপজাতি বা নিকোবর উপজাতিরা কী করে, কী তাদের খাদ্যাভ্যাস, কোথায় তারা থাকে, এই সমস্ত ডিটেলস নিয়ে একটা মিউজিয়াম, ছোটোখাটো মিউজিয়ামের ওপরে আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা যদি আন্দামান আসেন তাহলে এটাকে ফার্স্ট ডে পোর্ট ব্লেয়ারের একটা সাইট সিন হিসাবে রাখতেই পারেন। তো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সেলুলার জেলের দিকে, দর্শনীয় স্থান যেটা নেক্সট গন্তব্য, এবং রাস্তায় যদি লাঞ্চের ব্যবস্থা থাকে তাহলে সেখানেও করে দেবো। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই স্কুটিটা আমরা রেন্ট হিসাবে নিয়েছি কালাকানি রেন্ট হাউস থেকে। তো এর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের দিয়ে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগ। ঘড়ি বলছে এখন 2টো বাজে। তো আমরা অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম হয়ে গেছিলাম সেলুলার জেল। গিয়ে দেখি যে সেলুলার জেল বন্ধই। যেহেতু বন্ধ তাই জন্য আমরা সেলুলার জেল থেকে পিছিয়ে এসে একটা চৌরাস্তার মোড় রয়েছে, সেটাকে বলা হচ্ছে ঘণ্টাঘর। তো ঘণ্টাঘরের ওই রাস্তা ধরে বাঁ দিকে এসে আমরা আবেরদান রোডে একটি রেস্টুরেন্ট থেকে ঢুকলাম। এটা একটা মার্কেট, অবভিয়াসলি খুব সুন্দর একটা মার্কেটটা ঘুরে আপনাদের পরে দেখাবো। তো মিলান একটি হোটেলে আমরা এখন রয়েছি, এখানে আমরা আজকে লাঞ্চ সারছি। তো লাঞ্চে আজকে নিয়েছি আমরা এগ ফ্রাইড রাইস নিয়েছি, আর তার সঙ্গে রয়েছে আলু। চলুন এই দিয়ে আজকে লাঞ্চ পর্ব মেটানো যায়। এরপর আমরা ঠিক যাবো সেলুলার জেলে। তো আশা করছি সেলুলার জেল তখন খুলে যাবে। চলুন দেখতে থাকুন। লাঞ্চ সেরে উঠতে উঠতে বেশ খানিক বেলা গড়িয়ে গেল। আবেরদিন মার্কেট ঘণ্টাঘর ছাড়িয়ে একটি হাইওয়ে সোজা চলে গেছে নীল দিগন্তে মেশা বঙ্গোপসাগরের গা ঘেঁষে। সমুদ্র বালিয়াড়ি ও পাশে পিচ রাস্তা বরাবর এঁকে বেঁকে বেশ খানিক পথ পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম শতাব্দী প্রাচীন ঐতিহাসিক স্থান সেলুলার জেলের সামনে। পৌঁছেছি এখন বিশ্বের বিখ্যাত সেলুলার জেল। তো সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে আছি, রোমকর্ষক ব্যাপার, গায়ে কাটা যাচ্ছে, শিহরণ যাচ্ছে। ভেতরে যাবো, ভেতরে ঢুকবো, কী কী জিনিস আছে সব এক্সপ্লোর করবো। আর এখান থেকে এখন যাবো টিকিট কাটতে, টিকিট কেটে টিকিটের কত প্রাইস সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। সঙ্গে থাকুন, জেল পুরোপুরি ঘুরে দেখাবো। চলুন। আচ্ছা, আমরা সেলুলার জেলের টিকিট কাটলাম, 2টো টিকিট আমাদের পার পার্সন পড়লো কত? 30 রুপিস করে 60। 30 রুপিস করে 60 পড়লো। ক্যামেরা কি ফ্রি ভেতরে? হ্যাঁ, ক্যামেরা ফ্রি বললো। আচ্ছা, বাট প্রফেশনাল ক্যামেরা হলে তো চার্জেবল হতে পারে, কিন্তু এটা ফ্রি বললো। ওকে, তাহলে চলুন যাওয়া যাক ভেতরে। আস্তে আস্তে আমরা ঢুকে যাই। এই হচ্ছে টিকিট, চলুন। এই সেই ইতিহাস বিজড়িত কুখ্যাত সেলুলার জেল, যার প্রত্যেকটি ইট লোহার গরদ আজও বয়ে নিয়ে চলেছে সেই অগ্নিযুগের বিপ্লবীদের রক্ত ঝরা ইতিহাস। সেলুলার জেলটির আর্কিটেকচার দেখলে বোঝা যায় এর সেন্টারে রয়েছে একটি টাওয়ার। সেখান থেকে মোট 7টি উইং 7টি দিকে বিস্তৃত হয়েছে। একটি উইংয়ের ফ্রন্ট সাইড অপর উইংটির ব্যাক সাইডের সামনে রাখা হয়, যাতে করে কোনোভাবেই বন্দীরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারত না। 14x8 ফিটের এক একটি সেল দেখলে আজও ভারতবাসীর শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে চলে।
হয় জেলটির স্থাপত্যকাল 1896 থেকে 1906 মধ্যে। মূলত বাংলা সহ সারা ভারতবর্ষ থেকে বন্দীদের আনা শুরু হয় 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর থেকে। এখনো পর্যন্ত ভাবলে গায়ে শিহরণ জেগে ওঠে যে হাজার হাজার মানুষ, হাজার হাজার বিদ্রোহী এখানে আসতো, এসে তাদের উপর পাশবিক অত্যাচার করা হতো, কি না করা হতো তাদের সাথে। চিন্তা করলেই গায়ে শিহরণ জাগে। একটাই কথা মনে হয়, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রদের মহাদেব আরতি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। এই সেই বিখ্যাত বীর সাভারকারের সেল বা জেল। এখানেই তাকে রাখা হতো দীর্ঘ অনেক বছর তার শেষ জীবনে, কারণ এখান থেকে ডিরেক্ট ফাঁসি কাটার যে মঞ্চ, ফাঁসি কাটার যে জায়গাটা দেখা যায়, তাই জন্যই এখানে রাখা হতো তাকে, যাতে তিনি মানসিকভাবে আরো বেশি ভেঙে পড়েন বা মানসিকভাবে আরো বেশি নিপীড়ন হয় যাতে। খুবই প্যাথেটিক একটা ব্যাপার। চলুন, এই সেই বিখ্যাত জেল এবং এর ভেতরে আমার একটি চিত্রকর্ম রয়েছে। জেল চত্বরের ঠিক মাঝে বিপ্লবী বীর সাভারকারের সেলের সামনেই রয়েছে ফাঁসি মঞ্চ। এর সামনে দাঁড়িয়ে খানিক স্তম্ভিত হয়ে গেলাম। এ এমনই এক স্থান যেখানে বিপ্লবীদের হাহাকার, বন্দে মাতরম ধ্বনি মনের অগোচরে হৃদয়কে ভারী করে তোলে। এই হচ্ছে বিখ্যাত ফাঁসি কাঠ এবং ফাঁসি একদম নিচে, এর নিচে যে ঘরটা রয়েছে, এইখানে যেটা হতো, পাটাতনগুলো সরে যেত পায়ের ফাঁক দিয়ে, আর লাশগুলো এখানে পড়তো এই রুমের নিচে। চলুন দেখি একটুখানি। এইখানে লাশ পড়ে থাকতো, নিথর দেহগুলি পড়ে থাকতো। মাথা মাথা সেলুলার জেলটির 3 দিক ঘিরে রয়েছে বিস্তীর্ণ বঙ্গোপসাগর। তখনকার যুগে যা আক্ষরিক অর্থেই ছিল কালাপানি। বর্তমানে 7টি উইংসের মধ্যে 3টি উইংস অবশিষ্ট রয়েছে। বাকি উইংসের জায়গায় গড়ে উঠেছে হাসপাতাল। বন্দিদশায় বিপ্লবীদের করা হতো অকথ্য অত্যাচার, টানানো হতো ঘানি, মলমূত্র ত্যাগ সমস্তই এই কুটুরিতেই করতে হতো। হাঙ্গার স্ট্রাইক করলে জোর করে ফিজিক্যালি টর্চার করে খাওয়ানো হতো। মৃত্যু ঘটত একাধিক বিপ্লবীর। হাড় হিম করা রক্তক্ষরণের ইতিহাস বিজড়িত অগ্নিযুগে আন্দামান ক্রমে হয়ে উঠেছিল কুখ্যাত কালাপানি। প্রায় 500 জনের মধ্যে 300 জন বিপ্লবী ছিল আমাদের বাংলার। বটুকেশ্বর দত্ত, শচীন্দ্রনাথ সান্যাল, সুধাংশু দাশগুপ্ত আরো কত শত বিপ্লবী প্রাণ বিসর্জন দিয়েছিল সেই অগ্নিযুগে।
সেই জলজান্ত ইতিহাসের সামনে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীর মানব মানবী আজ স্তম্ভিত, শিহরিত। বর্তমানে সেলুলার জেলের চত্বরে একটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনারা সন্ধ্যা থেকে 3টি স্লটে শো দেখতে পারেন, যার ডিটেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ক্ষেত্রে বলে রাখি, টিকিটটি আপনাকে অনলাইনেই কাটতে হবে, কারণ অফলাইন টিকিট কাটার কোনো রকম ব্যবস্থা নেই। টিকিট কাটার লিঙ্ক সহ সমস্ত ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বেরিয়ে পড়লাম সেলুলার জেল থেকে। চলেছি জগার্স পার্কের উদ্দেশ্যে, যা অবস্থিত 3 কিলোমিটার দূরে। তো চলুন সেখানে যাই আমরা আজ এবং দেখে নিই তার সূর্যাস্ত। আচ্ছা, যেখানে বসে আছি সেটার নাম হচ্ছে জগার্স পার্ক এবং সামনে রয়েছে বিস্তীর্ণ পোর্ট ব্লেয়ার শহর আর আন্দামানের এই পোর্ট ব্লেয়ারের রানওয়ে। ভীষণ সুন্দর একটা অনুভূতি রয়েছে। ঘড়ি বলছে 5টা 10। সেলুলার জেল থেকে বেরিয়ে একে বেঁকে একটু রাস্তা দিয়ে এসেছি জগার্স পার্কে। খুব সুন্দর ভিউ। এখানে অ্যাকচুয়ালি সবাই জগিং করছে, ব্যাকে একটা সুন্দর এরিয়া করা রয়েছে, সবাই এখানে জগিং করছে। আমরা সামনে একটু টি স্টল থেকে একটা টি কিনে নিয়েছি, চা কিনে বসে এই সিনারিটাকে উপভোগ করছি। আর সূর্য ঢলে পড়ছে দিগন্তে, ভীষণ সুন্দর লাগছে অ্যাকচুয়ালি দেখতে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে সারা পোর্ট ব্লেয়ারে। মানে ভীষণ সুন্দর একটা সময় বা মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে। অসাধারণ লাগছে জাস্ট। ধীরে ধীরে সন্ধ্যা নামল পোর্ট ব্লেয়ারের বুকে। সিঁদুর রঙা মেঘেরা বিদায় নিয়ে একমুঠো অন্ধকার ছড়িয়ে পড়ল রানওয়ে ও বঙ্গোপসাগরের পাড় জুড়ে। ক্রমে ঝিকিমিকি রোশনাইয়ে ভরে উঠল গোটা দ্বীপপুঞ্জ। জগার্স পার্ক থেকে নেমে এসে আমরা এসেছি এখন মেরিন যে পার্ক রয়েছে একদম বঙ্গোপসাগরের ধার বরাবর। ভীষণ সুন্দর এই পার্কে বেশ খানিকক্ষণ সময় কাটালাম রাতে। আর রাতে ভীষণ মায়াবী লাগছে, পোর্ট ব্লেয়ারকেও মায়াবী লাগছে, তার সঙ্গে বঙ্গোপসাগরের ঢেউ আছে পড়ছে পাড় জুড়ে, আর চাঁদ রয়েছে আকাশে, তারা রয়েছে। বেশ খানিকটা সময় কাটালাম ঝালমুড়ি নিয়ে। তো এবার গুটি গুটি পায়ে আমরা এখান থেকে আবার যাব লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে সেলুলার জেলে। তো আমাদের টিকিট অনলাইনে বুক করা আছে, তার প্রত্যেকটা ডেসক্রিপশন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন যাই সেলুলার জেলে। जिंदगी
है जुल्मों की निशानी लोगों, दरो दीवार पे लिखी है कहानी लोगों। कहां से शुरू करूं ये कहानी? जुल्मों सितम की ये दास्तां, आजादी के परवानों की वीरता और त्याग की गाथा। मैं जो एक रूह हूं, आत्मा हूं, उन तमाम लोगों की जिन्होंने अपने खून पसीने से, अपने बलिदान से, जान की कुर्बानियों से इस मिट्टी के जर्रे जर्रे को आजादी का तीरथ बना दिया। मैं गवाह हूं उस जुल्म का जो यहां आदम के बेटों ने आदम के बेटों पर बेरहमी से ढाए। सदियों से मैं इसी जगह मौजूद हूं। मेरे सीने में दफन है वो सारी कहानियां जिन्होंने इन हरे भरे खूबसूरत टापुओं को वो खौफनाक नाम दिया, काला पानी। तो वहीं से शुरू करते हैं, उसी हरियाली से जो कैद करने वालों के जुल्म और कैदियों के खून पसीने से बेदाग थी। আমরা সেলুলার জেলে 7:50 লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখেছিলাম, যেটি অনলাইন ওয়েবসাইট থেকে বুক করতে হয়, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই রাতে শো দেখে অভিভূত হয়ে পড়েছিলাম। সে রাতে আমরা সারাদিনের ধকল শেষে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাই ভিডিও তেমনভাবে করা হয়ে ওঠেনি। পরদিন পোর্ট ব্লেয়ার ছেড়ে বেরিয়ে যাব হ্যাভলকের উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন, এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের ব্লগে হাজির হব হ্যাভলক ভ্রমণের সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।